নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক বিপর্যয় হয় কিংবা দক্ষিণবঙ্গে যখন আমফানের মতো ঝড় বিধ্বস্ত করে, তখন যে মানুষগুলো প্রথম ঝাঁপিয়ে পড়েন তারা হচ্ছেন সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা। এরা আজ পর্যন্ত স্থায়িত্বের মুখ দেখেন না। এরা এই মানুষগুলো পেনশন নেই, এই মানুষগুলো 60 বছর পর্যন্ত কর্মদিবসের কোনো গ্যারেন্টি নেই। মাসে 30 দিন কাজও মানুষগুলো পান না। স্বাভাবিকভাবে তারা খালি গায়ে হাতে থালা নিয়ে শেষ পর্যন্ত কোর্টের অনুমতি নিয়ে নবান্নের দরজায় গিয়ে শেষ পর্যন্ত বসেছেন, গড়া নাড়ছেন এবং অবস্থানে বসছেন। আদালত অনুমতি দিয়েছেন, তারপর নবান্নের কাছাকাছি গিয়ে সেখানে শেষ পর্যন্ত বসেছেন এই মানুষগুলোর পাশেই পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিষ্কারভাবে নিশ্চয়তা দিলেন যে পরবর্তী যে নতুন সরকার আসবে, সেই নতুন সরকারে আমার হাতে সামান্য ক্ষমতা থাকলে আমি আপনাদের পাশে দাঁড়াবো। এই অ্যাসুরেন্সটাই তো বাংলার মানুষ চাইছে। অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মী বিভিন্ন সরকারি অফিসগুলোতে যারা পড়ে আছেন, যাদের রট করা হচ্ছেন, সেই মানুষগুলোকে দিনের পর দিন ক্ষতিগ্রস্ত করছেন নবান্নের সরকার। কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিক্যালি চাকরি দিতে পছন্দ করেন না, ভাতা দিতে পছন্দ করেন। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে ভোটটা কিনতে পছন্দ করেন। কিন্তু শেষ পর্যন্ত যে মানুষগুলো প্রাকৃতিক বিপর্যয়ে এসে মানুষকে পরিত্রাণ দেওয়ার চেষ্টা করেন, সেই মানুষগুলো শেষ পর্যন্ত ন্যূনতম অধিকারটুকু পান না এবং পাবেনও না। এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রাজত্বে করলে কোনোদিনই পাবেন না। ফলত সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের সেই অস্থায়ী কর্মীদের আন্দোলনের পথে নামতে হয়, নবান্নের দরজায় গিয়ে খটখট করতে হয় এবং সেখানে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অধিবেশন 2 দিন 3 দিনের হলেও ডাকতে পারত। আর সেই অধিবেশনে আমি আপনাদের পক্ষে এর আগেও বলেছি, অনেকের সঙ্গে বলেছি, আলাদা করে বলিনি। 2023 সালে আপনারা বিধানসভাতে আমার চেম্বারে দেখা করেছিলেন, দাবিপত্র দিয়েছিলেন, আমি সযত্নে তা গুছিয়ে রেখেছি। আপনাদের ফটো আমার হাতের কাছে আছে। আপনাদের আমি কথা দিতে পারি, এই যে আজব রাজ্য, যেখানে বিরোধী দলনেতাকে ওনার তো হাতে 200-র বেশি এমএলএ আছে। আমি তো বিধানসভায় 65 জনকে নিয়ে লড়াই করি। তাও এই গত 4.5 বছরের মধ্যে 5 বার আমাকেই সাসপেন্ড করে 11.5 মাস বিধানসভার বাইরে রেখেছে। যদি সাসপেন্ড না করে বলার সুযোগ থাকে, তাহলে আপনাদের এই দাবিপত্র গুছিয়ে নিয়ে গেলাম। লড়াই ভিতরে হবে, বাইরে হবে। দ্বিতীয় প্রতিশ্রুতি আমার, আপনারা আবার বসুন, আবার হাইকোর্টের অনুমতি নিন। কৌস্তব পাচ্ছি আপনাদের জন্য লড়ে, আরো লড়বে। আপনারা প্রয়োজন হলে, যেমন কর্মচারীরা ডিএর জন্য লড়াই করেছে, তারা স্যাট থেকে শুরু করে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়েছে। আমরা সাথ দিয়েছি, আমিও সাথ দিয়েছি এবং আমার বিশ্বাস তারা জিতবেন। এই যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে, যে আপনারা নবান্নর দিকে যান কিনা, আমি ঢুকে পড়ি কিনা, লক্ষ্য রাখছি। এরা সব হাফ বেতন পায়, অর্ধেক বেতন পায়। ওরা ভারতবর্ষের 7th পে কমিশন হয়ে গেছে। যাকে পাহারা দেন সেই মমতা ব্যানার্জি আপনাদের 6th পে কমিশন 15 সালে তৈরি করেছিল। 2020 1 জানুয়ারি দিয়ে বাদ দিয়ে, এরিয়ার বাদ দিয়ে সামান্য অর্থ দিয়েছে। গোটা ভারতবর্ষে 7th পে কমিশন কমপ্লিট করে 8th পে কমিশন হয়েছে। আপনারা এগুলো ভাবুন, বাড়িতে গিয়ে হিসাব করবেন। বাড়ির লোকেদেরকে, বাচ্চাকে পড়াতে গেলে 10,000 টাকা মিনিমাম ভালো স্কুলে খরচ হয়। আপনাদের এদের অবস্থা তো আরো খারাপ। আপনাদের এগুলো ভাবতে হবে সিরিয়াসলি। একে যদি আপনারা রাখেন, আমি আপনাকে বলে দিচ্ছি 40% দিয়ে গ্যাপ সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে। একে রাখুন আপনারা। যদি রাখেন, এই গ্যাপ বাড়তেই থাকবে। আপনি বাড়িতে ফাঁকা পকেটে যাবেন। আপনারা মালকড়ি প্রচুর তোলেন রাস্তায়, সেই মালকড়ি আপনাদের কাছে যায় না। আপনার সিপির কাছে যেতে পারে, বড় বড় আইপিএসদের কাছে যেতে পারে। তারা 25 টাকা রেখে 75 টাকা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন। নবান্নতে পাঠান না, কালীঘাটে পাঠান। এটা সবাই জানে।
আপনাদের এই লড়াইতে আমরা আছি। আমি বিরোধী দলনেতা নিশ্চয়ই একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে। আমার রাজনৈতিক দলের নাম বিজেপি। আমি বিরোধী দলনেতা যেদিন থেকে হয়েছি, এই সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত পীড়িত হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। এটাই হলো রাজ্যের বিরোধী দলনেতার কাজ। যে বক্তব্যে 7 জন মুসলিম মহিলা 4 জন শিশুকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যারা বেশি সংখ্যায় মমতা ব্যানার্জিকে ভোট দেয়, তাদের পাশেও বিরোধী দলনেতা তার কর্তব্য পালন করে মমতা ব্যানার্জি যাওয়ার আগে পৌঁছেছিল বীরভূমের রামপুরহাটের বক্তব্যে। তাই কোন রাজনৈতিক উদ্দেশ্য না এনে আপনাদের এই লড়াইকে সমর্থন করার জন্য আমি এখানে এসেছি। এবং আমাদের যে স্বল্পকালীন বিধানসভা হবে আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। কবে বলছি, আপনারা যাবেন আমার চেম্বারে বসে আপনাদের ওই লড়াই বিধানসভার ভিতরে শুনে আসবেন নিজের কানে, এবং আগামী দিনে এই লড়াইকে তীব্র করুন। এবং ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে যদি সমাধান না করে কাকে ভোট দেবেন জনগণের উপর ছেড়ে দিন, কিন্তু আপনারা সবাই বলবেন নো ভোট টু মমতা। যদি আপনাদের দাবি ভোট ঘোষণার আগে পূরণ না হয়, কে বিজেপি কে দেবে, কে সিপিএম কংগ্রেসকে দেবে, আইএসএফ কে দেবে, ওর উপরে ছেড়ে দিন। তা আপনাদের একযোগে বলতে হবে নো ভোট টু মমতা। আর আমি কথা দিয়ে গেলাম, পরিবর্তনের সরকারে আমার যদি কোনো ভূমিকা থাকে, আপনাদের এই দাবি পূরণ করার জন্য এই রকম রাস্তায় বসতে হবে না। কথা দিয়ে গেলাম আপনাদের কাছে। সব ভাইরা বোনেরা ভালো থাকুন। এই শীতে অনেক কষ্ট হয়েছে, 6টার পরে উঠে যাবেন। আবার গঙ্গাসাগরের মেলা শেষ হয়ে গেলে প্রস্তাবের সঙ্গে ডেট করে আবার 7 দিন বসুন, ছাড়বেন না। ঢুকবেন না, মাথা উঁচু করে লড়াই করবেন। জিত আপনাদের হবে। উই শ্যাল ওভারকাম। আমরা জিতবো। এ দাবি ন্যায্য দাবি, এ দাবি সরকারকে মানতে হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার। আমরা মাননীয়